আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে পারবে না। এত গণধিকৃত হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। তাদের বিদায় নিতে হবে। যারাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আমরা তাদের সাথে আছি, তাদের পাশে থাকবো। আগে দুঃশাসনের অবসান হোক। যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামবে আমরা তাদেরকে সমর্থন করব। আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই স্বৈরশাসককে বিদায় করে আবার ইনশাল্লাহ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। একটা পুলিশ স্টেটে আমরা বসবাস করছি, যেখানে মানুষের কোনো অধিকার নেই। নির্বাচনে আওয়ামী লীগের কিছু করতে হয় না, পুলিশ বাহিনী যা করার করে দেয়। এই পরিস্থিতিতে উত্তরণ ঘটেছে আওয়ামী লীগের কারণে। তারা দেশবাসীকে এক ভয়ের সংস্কৃতির মধ্যে রেখে দিয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভুলিয়ে দিয়েছে। তারা বলতে চায় এক বক্তৃতায় দেশ স্বাধীন হয়ে গেছে। অনেক নেতা এখানেই উপস্থিত আছেন যারা অতীতে রাজপথ কাঁপিয়েছেন, স্বৈর শাসককে উৎখাত করেছেন, কিন্তু আজকে তারা সবাই স্তিমিত। তাদের অতীতে সেই শৌর্য, বীর্য, গৌরবদীপ্ত সেই উপাখ্যান এখন ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে, রাজপথে দেখা যাচ্ছে না। আমি জনতার হয়ে যুদ্ধ করেছি, এটি আমার জীবনের পরম গর্ব। 1971-এর বাংলাদেশ যারা দেখেনি তাদের জন্মই হয় নাই, তারা বাংলাদেশ দেখেইনি। 71-এ বাংলাদেশ যে কেমন এক বাংলাদেশ ছিল এখন কল্পনাও করা যায় না। এখন রাস্তায় জানালা দিয়ে যখন রাস্তায় তাকিয়ে থাকি মনে হয় যে মৃত ব্যক্তিরা হেঁটে যাচ্ছে, প্রাণের কোনো স্পন্দন তাদের মধ্যে নাই। 71 সালে গ্রামের যেই ছেলেটি ক্লাস 9-এ 10-এ পড়তো, কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তো, এরা এক একটা যে কি অগ্নিস্ফুলিঙ্গ ছিল না দেখলে বিশ্বাস করা যায় না। শত শত কিশোরের দল রাস্তায় যখন বেরোতাম 71 সালে সীমান্ত এলাকায়, শত শত কিশোর দৌড়ে এসে বলতো স্যার একটা গ্রেনেড দেন, কীভাবে রাইফেল চালায় একটু দেখিয়ে দেন, আমাকে একটা গ্রেনেড দেন, শত্রুর বাংকার দেখিয়ে দেন, আমি একাই যাব। একাই গিয়ে এই বাংকারে গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে হত্যা করব, আমি মারা গেলে গেলাম। এটা কোনো নাটকের ডায়লগ নয়, সত্যি সত্যি এই কথা আমি অনেকের মুখে শুনেছি। তাদেরকে আমার সেনা দলে ভর্তি করেছি। 9 মাসব্যাপী যুদ্ধে অনেক বীরত্বের স্বাক্ষর তারা রেখেছে। দুঃখের বিষয় ইতিহাসে তাদের কথা লেখা নেই। ইতিহাসে যাদের কথা লেখা যুদ্ধ থেকে বহু দূরে তারা ছিলেন। আজকে বলতে দ্বিধা নেই, যদি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, যদি আমরা বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে বাঙালি সৈনিকেরা বিদ্রোহ না করতাম, এই দেশে মুক্তিযুদ্ধ হতো না। যেটি হতো, যারা পালিয়ে গিয়েছেন পাশের দেশে, বিশ্ব জনমতের চাপে তাদেরকে আবার ডেকে আনা হতো। যেহেতু পাকিস্তানিরা 25শে মার্চ তারিখে একটি বর্বর গণহত্যা চাপিয়ে দিয়েছে দেশবাসীর উপরে, সারা বিশ্ব তাদের বিরুদ্ধে ছিল। এই বিশ্ব জনমতের চাপেই আবার শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানানো হতো। যারা ভারতে ছিলেন তাদেরকে ডেকে এনে জাতীয় সংসদ আবার চালু করা হতো। পাকিস্তান আজও থাকতো, মুক্তিযুদ্ধ আর হতো না। মুক্তিযুদ্ধ করেছে ওই যে স্বাধীনতার ডাক জিয়াউর রহমান দিয়েছে। আমরা যশোর, জয়দেবপুর, কুমিল্লা, সৈয়দপুর বিভিন্ন জায়গায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছি। হাজার হাজার তরুণ ছাত্রদেরকে ট্রেনিং দিয়েছি। সবাই দৌড়ে এসে বলেছে স্যার অস্ত্র দেন, আমরা যুদ্ধ করতে চাই, দেশমাতৃকাকে মুক্ত করতে চাই। অদ্ভুত এক উন্মাদনা ছিল সেদিন মানুষের মনে। সেই উন্মাদনা কাজে লাগিয়ে আমরা যুদ্ধ করেছি, বিজয়ী হয়েছি। একটি সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু পাকিস্তানি বড় বড় বাহিনী তারা বাঙালি জাতিকে আক্রমণ করে বসেছে। একটা জাতির সাথে তো কোনো সেনাবাহিনী যুদ্ধ করতে পারে না, সেই জন্যই তাদের পরাজয় হয়েছে। এবং এই মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন মেজর জিয়াউর রহমান। আজকে তার খেতাব তারা কেড়ে নিতে চায়। আমি যুদ্ধের 7 মাস তার সাথে অনেক সময় একই বাংকারে ছিলাম। আমরা এই বাঙালি জাতিকে দেখে সাহসে গৌরবে আমার বুক স্ফীত হয়ে গিয়েছিল। 71-এর যুদ্ধটি ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। আজকে কি দেশে গণতন্ত্র আছে? যেই গণতন্ত্রের জন্য এত মানুষ জীবন দিল, ধীরে 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 সেই গণতন্ত্র বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে গিয়েছে। বাক স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, নারীদের সম্ভ্রমের কোনো নিশ্চয়তা নাই। অদ্ভুত এক দেশে আমরা বসবাস করছি। কেন এই অবস্থা হলো?
স্বাধীনতার পর থেকে যেসব রাজনৈতিক দল, কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, যারা প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ ছিল, বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক ছিল না, তারা বাংলাদেশের স্বাধীনতাও চায় নাই। সাধারণ মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আমরা যে খালি সেনাবাহিনী যুদ্ধ করে স্বাধীন করেছি তাই নয়, সাধারণ মানুষ স্বাধীনতা চেয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এমন একটা গৌরবের জাতি ছিলাম আমরা, কত গৌরবদীপ্ত আমাদের ইতিহাস। আর আজকের বাংলাদেশে মহিলা সেক্রেটারিয়েটে গেলে তার গলা টিপে ধরে। নিপুণ রায় কি, তার অপরাধটা কি? সে এই সরকারের পতন চেয়েছে। বিরোধী দলের কাজই তো সরকারের পতন চাওয়া। যেহেতু ব্যালটের মাধ্যমে পতন আর সম্ভব নয়, আমরা রাজপথে তাদের অবসান চাই, রাজপথে তাদের পতন চাই। দুঃখ লাগে, কই ৭১-এর সেই ছেলেরা কোথায়? তরুণদেরকে দেখি চ্যাট করে, মোবাইল নিয়ে আছে, দেশের কি অবস্থা, এই হুঁশ তাদের নাই। কেন এই পরিস্থিতি গেল? এই পরিস্থিতিতে উত্তরণ ঘটেছে আওয়ামী লীগের কারণে। তারা দেশবাসীকে এক ভয়ের সংস্কৃতির মধ্যে রেখে দিয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভুলিয়ে দিয়েছে। তারা বলতে চায় এক বক্তৃতায় দেশ স্বাধীন হয়ে গেছে। আমরা যে জীবন বিপন্ন করে কত মানুষ জীবন দিয়েছে, যুদ্ধের যে কি ভয়াবহ চিত্র, এরা তো কল্পনাও করতে পারবে না যারা সাজানো স্টেজে বক্তৃতা দেয়। আজকে এখানে যদি একটা মিডিয়ান কামানের গোলা এখানে পড়ে, এই প্রেস ক্লাবের চিহ্ন থাকবে না মুহূর্তের মধ্যে। এখন আপনারা টেলিভিশনে দেখছেন, কয়েকদিন আগে ইসরায়েল যে গাজার উপরে বোমা ফেলেছে, কিভাবে 10তলা বিল্ডিং, মুহূর্তের মধ্যে 10তলা বিল্ডিং পাউডার হয়ে গিয়েছে। ৭১-এ এই গোলা লক্ষ্যবস্তু ছিলাম আমরা, লক্ষ্যবস্তু ছিলেন জিয়াউর রহমানের মতো অসংখ্য মুক্তিযোদ্ধারা। এই কামান, মেশিন গানের গোলাগুলি অপেক্ষা করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। কেন? গণতন্ত্র চাই, যার যাকে ভালো নিজের পছন্দের একটি সরকার আমরা বেছে নিতে পারবো। এই জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকে কোথায় সেই গণতন্ত্র? এই বারবার তাকাই যে কোথায় সেই সাহসী সৈনিকেরা, সময় সাহসী সন্তানেরা। দীর্ঘদিন পর একজনকে দেখলাম, যার নাম নিপুণ রায় চৌধুরী। তার দ্বিগুণ হাইটের একটা বাঁশের লাঠি নিয়ে অফিসের সামনে, পার্টি অফিসের সামনে পুলিশের দিকে তেড়ে গিয়েছিল। সে তো একজন, এরকম আরো হাজার হাজার নিপুণ রায় চৌধুরী আমাদের প্রয়োজন। বহুদিন পর এইখানে প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের একটা ছেলেকে দেখলাম একটা লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে গিয়েছে। এই দুইটি দৃশ্য আমি এই গত 12-14 বছরে এই 2 সেকেন্ড আমি দেখলাম যে হ্যাঁ, এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকে নিপুণ রায় কারাগারে, কোথায় আমার ছাত্রদল, কোথায় আমার যুবদল? নিপুণ কেন কারাগারে? তোমরা কেন কারাগারে নয়? আমার বয়স ৭৬ বছর, 4 বার কারাগারে গিয়েছি, রাজপথ থেকে গিয়েছি, বাসার থেকে ধরে নাই আমাকে। আমি বিএনপি ঘোড়ার ডিমের কোনো নেতাও না, কিছুই না। আই এম নাথিং, ডাজন্ট ম্যাটার। আমার তো এইসবের দরকার নেই। মন্ত্রী তো কি মন্ত্রী? এই দেশের জন্য যুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধা, এই পরিচয় তো যথেষ্ট আমার জন্যে। এই এমপি মন্ত্রীগুলো অন্যদের জন্য, এগুলো অন্যরাও হতে পারে, মুক্তিযোদ্ধাতেও হতে পারবে না। কামানের গোলা যখন আসে, মেশিন গানের সে ট্যাট গুলি, গ্রেনেড, ল্যান্ডমাইন, এগুলো অতিক্রম করে সহযোদ্ধাদেরকে নিয়ে গিয়েছি। জিয়াউর রহমানের আর 2 দিন পরেই তার মৃত্যুবার্ষিকী। বারবার তার কথা মনে ভেসে আসে। তিনি আমার কমান্ডার ছিলেন 1971 সালে। 28শে নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুরে সকালে আমরা পাকিস্তানিদের বাহিনীকে চেজ করছি। গৌরীপুরে রাত্রে আমরা রক্ষণবহু করলাম। সকালবেলা পাকিস্তানি 31 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালালো। সেই যুদ্ধে 31 পাঞ্জাব রেজিমেন্টকে আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি। তাদের 80 জন নিহত হয়েছে আমাদের সাথে, 26 জনকে জীবিত ধরেছি। আমাদেরও 16 জন শহীদ হয়েছে। এক পর্যায়ে আমি এবং তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান একই বাংকারে কিছুক্ষণ ছিলাম। তিনি জীবন বিপন্ন করে আমার বাংকারে এসেছেন। যুদ্ধের সময় আমাদের কাছে ওয়্যারলেস সেট থাকে, পিছনে গোলন্দাজ বাহিনী থাকে 2-3 মাইল পিছনে। গোলন্দাজ বাহিনীকে যখন আমরা শত্রু দেখিয়ে ম্যাপের উপরে বলে দেই যে 2, 3, 4, 1, 2, 6, এই শব্দ যখন, এই সংখ্যা যখন উচ্চারণ করি, গোলন্দাজ বাহিনী ম্যাপে দেখতে পায় যে শত্রুর লোকেশন এইখানে। তখন আমরা যখন গোলা ফেলতে বলি, তখন আমাদের পক্ষের কামানের গোলা শত্রুর উপরে ফেলে। এটার একটা মিলিটারি প্রসিডিওর আছে। ওয়্যারলেস সেটে
কমান্ডারদের কাছে, সবার কাছে ওয়েল সেট থাকে। আলফা কোম্পানির উপরে আক্রমণ এসেছে, সেখানে আমার বন্ধু ক্যাপ্টেন মাহবুবুর রহমান, তিনি বেতার সেটে আমাদের গোলন্দাজ বাহিনীকে বলছেন যে সংখ্যা দিয়ে 962-143 1 রাউন্ড গান ফায়ার, তার মানে এইখানে শত্রুর লোকেশন, এখানে কামানের 6টি গোলা ফেলো। 1 রাউন্ড গান ফায়ার মানে 6টা কামান থাকে, 6টা গোলা। এই কথা বলার সাথে সাথে 6টা গোলা শত্রুর উপরে পড়লো, শত্রু নিশ্চিহ্ন হয়ে গেল। মাহবুবুর রহমান চিৎকার করে খুশিতে উল্লসিত, ওয়েল ডান, অন টার্গেট, রিপিট, মানে শত্রু ঘায়েল হয়েছে, আবার গোলা বর্ষণ করো। এটা বলছে শত্রুর তরফ থেকে একটা কামানের গোলাই, আমাদের তো 6টা করে পড়ছে, তাদের একটি কামানের গোলা ফায়ার করলো, ওটা এসে মাহবুবুর রহমানের উপরে পড়লো। আমি এবং মেজর জিয়াউর রহমান, কর্নেল জিয়াউর রহমান, আমাদের কাছে ওয়্যারলেস সেট, আমরা শুনতেছি তাদের কথাবার্তা কানে লাগায়া। আমরা 6-12টা গোলা ফেললাম, তারা একটা ফেললো, একটাই মাহবুবের উপরে, ক্যাপ্টেন মাহবুব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই হলো সৈনিকের জীবন মৃত্যুর কাহিনী। এইভাবে জীবন দিয়েছে কেন? গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য। আজকে তো মাহবুব নাই, তার পরিবার, তার নাম কেউ কিছুই জানে না। অসংখ্য সাহসী তরুণেরা জীবন দিয়েছে এই দেশের গণতন্ত্রের জন্য। এই হলো জীবন দিয়ে আমরা এই বাংলাদেশ নামক দেশটি প্রতিষ্ঠা করেছি, যেটি আজকে স্বৈর শাসকের আখড়া। এখানে মানুষের কোনো বাক স্বাধীনতা নেই। আপনার বোনটি স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যাবে, ফিরে আসবে, তার কোনো নিরাপত্তা নাই। নববিবাহিত দম্পতি এমসি কলেজে গিয়েছিল, তাকে ছাত্রলীগের সোনার ছেলেরা ধর্ষণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সোনার মানিক একাই 100 জনকে ধর্ষণ করে উদযাপন করেছেন। কই, এই সরকার তো কোনো ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে। তাদের টার্গেট হলো রোজিনার মতো সাংবাদিকেরা, তাদের টার্গেট হলো নিপুণ রায়ের মতো গণতন্ত্রকামী সাহসী নারীরা। এদেরকে আবার রিমান্ডে নেওয়া হয়। ভদ্রতা, সভ্যতা সব কিছু অতিক্রম করে গিয়েছে বর্তমান সরকার। আর কতদিন আমরা এদেরকে সহ্য করব? দুঃখ লাগে যখন দেখি কোনো প্রতিবাদ নাই। আমার বয়সটা যদি, আমি খুবই ক্ষুদ্র মানুষ, বাট বয়সটা যদি 25 বছর কম হতো, আজকে আর এখানে বক্তৃতা দিতাম না, অন্য কিছু করতাম। দুঃখ লাগে। আমার নেত্রী বেগম জিয়া, কি তার অপরাধ! অত্যন্ত, আমি তাকে সেকেন্ড লেফটেন্যান্ট সময় থেকে চিনি, যিনি ক্যাপ্টেন জিয়াউর রহমানের স্ত্রী। তখন তার বয়স যখন 25 বছর, দেখতে কেমন ছিল কল্পনা করতে পারেন। 25 বছর বয়সী খালেদা জিয়াকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বাঙালিদের মধ্যে এরকম সুশ্রী চেহারা, এত বিনয়ী, এত ভদ্র, তিনি কোনোদিন রাজনীতি করবেন কল্পনা করিনি। জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর দলের চাপে তিনি রাজনীতিতে এসেছেন, কত সংগ্রাম করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আজকে তিনি কেন অসুস্থ? তিনি অসুস্থ আমাদের কারণে। আন্দোলন করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, রাস্তায় নামতে পারে না, এই জন্যই তো তিনি অসুস্থ। কোথায় তার বিএনপি, কোথায় তার দল, কোথায় ছাত্র দল, কোথায় যুব দল? আজকে আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন। আরেকটি জিনিস, জিয়াউর রহমান ছিল গণতন্ত্র মনা। আমরা তো জিয়ার আদর্শ হারিয়ে ফেললে আর বিএনপি থাকবে না। আমরা জিয়াকে অনুসরণ করতে হবে, দলের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে, ত্যাগী ব্যক্তিদেরকে যোগ্য স্থানে দিতে হবে। প্রকৃত কর্মী যারা দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তাদেরকে সামনে আসতে হবে। আমাদের মতো 76 বছর বয়স্কদের এখন আর দরকার নেই। গেট হোল্ড অফ ইয়াং পিপল হু ক্যান ফাইট অ্যান্ড চ্যালেঞ্জ দিস গভর্নমেন্ট। আজকে সাহসী সন্তান, সেই 71-এর মতো, এই যে একজন বক্তা বলেছেন, হাই সাহেব বা কেউ, হাই সাহেবের বক্তৃতা শুনলে মুগ্ধ হয়ে যায়, এত চমৎকার বলে কবিতার ভাষায়। শওকত মাহমুদও ভালো বলে, সালামও ভালো বলেছে। আমি ভাই বক্তৃতা জানি তাই না, আমার রাগে গাটা জ্বলে যায়। কি ঘোড়ার ডিমের রাজনীতি করি আমরা? এই কি রাজনীতি? কেন আমরা এখানে বসে আছি? আমাদের নেত্রী যেখানে অবরুদ্ধ অবস্থায় আছে, এবার তাদের নেতাকে পুলিশের মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে না? আমাদের 2টা বালু ট্রাক রাখলেই এত বিরাট দল বিএনপি, আমরা ঘরে ঢুকে যাই। শোনেন, আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে পারবে না। এত গণধিকৃত হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। তাদের বিদায় নিতে হবে। তবে তাদের শূন্যস্থান বিএনপি পূরণ করতে পারবে কিনা সেটি এখন সন্দেহের বিষয়। আমরা যদি এভাবে ঘরে বসে থাকি, তাহলে ধর্মভিত্তিক দলের উত্থান হবে। এই হেফাজত, জামাতে ইসলামী, হেফাজত ইসলামী, এইসব দলেরা
আফগানিস্তানের স্টাইলে রাজনীতি শুরু হয়ে যাবে এখানে। সুতরাং বিএনপি কর্মীদেরকে এখন বাস্তবতা উপলব্ধি করতে হবে। নিজের ধন সম্পদ বিত্ত বৈভব ছেড়ে এসে রাজপথে নেমে জনতার কাতারে আসতে হবে এবং এখানে অগ্রনায়ক থাকতে হবে ছাত্র এবং যুবকদেরকে। বাংলাদেশের সব পরিবর্তন ছাত্ররা এনেছে। এই দেশের স্বাধীনতা ছাত্রদের ইতিহাস। 2 তারিখে তারা বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছিল। এই পতাকাকে আওয়ামী লীগ স্বীকৃতি দেয় নাই। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো ছাত্রদের স্লোগান। মাওলানা ভাসানী 70 সালে বলেছেন স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে। কৃতিত্ব অন্যরা নিয়ে গিয়েছে, কিন্তু এই কৃতিত্বের মূল দাবিদার ছাত্ররা এবং সৈনিকেরা 71 সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আমরা তাদের সাথে আছি, তাদের পাশে থাকব। আগে দুঃশাসনের অবসান হোক, তারপর নির্বাচন হলে তো বিএনপি আছেই। কোনোদিন যদি ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয় বর্তমান বাস্তবতায় আমাদের কাউকে আর যেতেও হবে না নির্বাচনী এলাকায়। দুঃখ লাগে, গত নির্বাচনে একজন প্রার্থী ছিলাম, গত 3টা নির্বাচনে ভোটই দিতে পারি নাই। 18 নির্বাচনে লঞ্চে করে যাব, রওনা দিদি বাসার থেকে শুনি সদরঘাটে আমার লঞ্চই ভেঙে দিচ্ছে। আমার এলাকা 200 মাইল দূরে, এই লঞ্চেই উঠতে পারলাম না। গেলাম নির্বাচন কমিশনে, পরের দিন তারা পুলিশ এসকর্ট দিল। এটা নিয়ে বলায় আমার নির্বাচনী এলাকায় গেলাম। 8 বছর পরে নদীর পারে 30,000 লোক আসছে লঞ্চ ঘাটে, তাদেরকে নিয়ে 9 মাইল হেঁটে গেলাম নির্বাচনী এলাকায়। আওয়ামী লীগ এলাকা ছেড়ে পালিয়েছে, 8 বছর পর মেজর হাফিজ আসছে। কিন্তু রাত্রবেলা দেখলাম ভোলার থেকে পুলিশ আসলো, পটুয়াখালী থেকে পুলিশ আসলো, ঘেরাও করে ফেললো। 15 দিন একেবারে বেরই হতে পারি নাই। নির্বাচনের দিন সকালে পুলিশের দারোগা এসে বলে, স্যার ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি ভাই কী অ্যারেস্ট? ঘর থেকে বেরোতে পারলাম না, কেন অ্যারেস্ট? আমার বিরুদ্ধে ডিজিটাল লাইনে মামলা হয়েছে, এখনও সেই মামলা হাজিরা দিয়ে যাচ্ছি। আমি চিফ ইলেকশন কমিশনারকে ফোন করলাম, ভাই কী ব্যাপার, বাসা থেকে বেরোতে পারি না, আবার মামলা, গ্রেফতার করতে চায়। উনি ডিসিকে বলেছে আজকে ইলেকশনের দিন, গ্রেফতার করার দরকার নেই, ওনাকে স্পিড বোটে উঠে বরিশালে পাঠিয়ে দেন। বিকালের দিকে একটা স্পিড বোট দিয়েছে, বরিশালে এসেছি, কিন্তু হাজিরা মাপ নাই, এখনও রোজই হাজিরা দেয় সেই মামলায়। কেন মামলা, কিসের মামলা? নিপুণ রায় চৌধুরীও এরকম, কেন মামলা, কিসের মামলা সে নিজেও জানে না। দুঃখ লাগে মেয়েটির জন্যে। তার পিতা খুবই জনপ্রিয় মাগুরা এলাকায়, তার শ্বশুর বিশিষ্ট ত্যাগী রাজনৈতিক কর্মী। আমাদের দৃঢ় বিশ্বাস নিপুণ তার পিতা এবং শ্বশুরকে অতি অল্প দিনের মধ্যেই অতিক্রম করে যাবে। দুঃসাহসী এই মেয়ে বাঙালি সাহসের পূজারী। মেয়ে হয়ে যে সাহস দেখিয়েছে, আমরা তো সেই সাহস দেখাতে পারি না, এটি অত্যন্ত দুঃখজনক। আজকে একটা পুলিশ স্টেটে আমরা বসবাস করছি, যেখানে মানুষের কোনো অধিকার নেই। নির্বাচনে আওয়ামী লীগের কিছু করতে হয় না, পুলিশ বাহিনী যা করার করে দেয়। তাদেরকে গুনে গুনে টাকা পাঠানো হয় প্রত্যেক থানায়। কি দেশে আমরা বসবাস করছি? এই দেশের জন্য জীবন দিতে গিয়েছিলাম, যুদ্ধে আহত হয়েছিলাম। জিয়াউর রহমানের তো আমার বাংকারে আসার কোনো দরকার ছিল না, ইন্ডিয়ার মধ্যেও থাকতে পারতেন অন্যদের মতো। কিন্তু এমন এক সময় আসে 71 সাল, দেশের স্বাধীনতা মানুষের এত প্রিয় যে মানুষ জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে চায়। যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, দুঃখের বিষয় এই গণতন্ত্রকে আওয়ামী লীগ নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। এই স্বৈর শাসকদের হাত থেকে কবে আমরা মুক্তি পাবো, সেজন্য কেবলমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ জানালে হবে না। আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করেন। যে জাতি নিজেদেরকে সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য থাকে। সুতরাং আজকে আমরা যেখানে আছি, এখানে এই যে নেতৃবৃন্দের অনেক অভিজ্ঞতা আছে স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করার জন্যে। তো এখন অসুবিধাটা কী? একটা অসুবিধা হতে পারে যে জেনারেল বেশি, সোলজার কম। সোলজার দরকার রাজপথে। এখন সোলজার জোগাড় করেন, ছাত্রদেরকে উজ্জীবিত করেন, বিএনপি নেতৃত্ব সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে আমরা একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করি। সম্মিলিত বিরোধী দল হোক, যার নেতৃত্বে বিএনপি থাকবে। আমরা আগের মতো যা ওই 1918 সালের মতো অমুক সাহেবকে বিজ্ঞ ব্যক্তিকে নেতা বানাইতে চাই না। যাদের কোনো নামগন্ধ ছিল না আজকে সংসদে তাদেরকে দেখি কিভাবে মুজিব কোট লাগিয়ে ধানের শীষ নিয়ে ইলেকশন করেছে, এখন মুজিব কোট লাগিয়ে সংসদে যায়। আমরাই তো সেই সুযোগ করে দিছি। কোনো দাবি দেওয়া না মানার পরও আমরা কেন নির্বাচনে গেলাম এটি আমার বুঝে ধরে না। আমি খুবই ক্ষুদ্র ব্যক্তি, রাজনীতি কম বুঝি, কিছুই না বিএনপি। তারপরে দুঃখ লাগে অন্যদেরকে নেতা বানাই দিলাম।
বিএনপি দেশের জনপ্রিয় দল, সাধারণ মানুষের মধ্যে আর কোনো দলই নেই বিএনপি ছাড়া। তো কেন আমরা তার বেনিফিটটা নিতে পারছি না? কোথায় আমাদের দুর্বলতা? আরেকটা জিনিস, জিয়াউর রহমানের মতো সৎ মানুষের নেতৃত্ব চাই। জিয়াউর রহমানের মতো জিয়াউর রহমানের আদর্শকে ফলো করলেই আমাদের জন্য যথেষ্ট। আমি তার একান্ত সচিব ছিলাম 1.5 বছর। কেমনে আওয়ামী লীগে কিভাবে সরাবেন? 2 মিনিট যদি ধৈর্য না থাকে। জিয়াউর রহমান 6 বছর এই দেশের রাষ্ট্রপতি ছিলেন। মৃত্যুর পর দেখা গেল একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই, টাকা নাই, কিছু নাই, একটা বাড়ি নাই ঢাকা শহরে। আজকে আমরা কত বিত্ত বৈভবের মালিক। কোথায় জিয়াউর রহমানের আদর্শ? আসুন আমরা সবাই মিলে জিয়াউর রহমানের আদর্শে একত্রিত হই, নিপুণ রায়কে অনুসরণ করি, আমরা তার মুক্তি কামনা করি। আজকে নিপুণ রায় কারাগারে, আমরা সবাই একটি বৃহৎ কারাগারে রয়েছি। তবু আজকে এই দিনে সময়ে সাহসী সন্তানদেরকে দেখে আমরাও উজ্জীবিত হয়েছি। এখানে বুলবুল আছে, বুলবুল দুঃখ লাগে। আমরা সব মেয়রদেরকে নিয়ে বিভিন্ন শহরে কয়েকটা মিটিং আমরা করেছি। নির্বাচনে এরা তো ভোট কেন্দ্রে যেতে পারে নাই। রাজশাহীর মেয়র তো বুলবুল। এখন যদি ভোট গণা হতো বা ভোটে যেতে পারতো কোনো ইয়ে, তো সব জায়গায় প্রত্যেকটা মেয়র নির্বাচনে আমরা জিতেছি। সুতরাং এদের কাছে আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাব এই আশা রাখার আর দরকার নাই। এখন রাজপথে তুমুল গণ আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সবাই মিলে যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামবে আমরা তাদেরকে সমর্থন করব। আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই স্বৈর শাসককে বিদায় করে আবার ইনশাল্লাহ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এই কামনা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।